কোয়েটস অফ ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। দেশ বিদেশের নানান লেখকদের রোমাঞ্চকর কিছু কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন রাইটার্স চয়েস। আজ শুনবেন জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের কাহিনী দ্য ইনভিজিবল ম্যান। গিলবার্ট কে চেস্টারটনের জন্ম 19 মে 1874 সালের লন্ডনে। তিনি ছিলেন একাধারে একজন সাহিত্যিক ও দার্শনিক। তার সৃষ্টি করা গোয়েন্দা চরিত্র ফাদার ব্রাউন একজন রোমান ক্যাথলিক পাদ্রী, যার চেহারা দেখে তার বুদ্ধি ও দক্ষতার সম্বন্ধে বোঝা মুশকিল। আজকের গল্প পাঠের শক্তিক দিয়ে সূত্রধার আমি সৌমি ব্যানার্জি। শুরু হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান। ক্যামডেন টাউনের দুই খাড়া রাস্তায় নীলচে সন্ধ্যার আলোয় এক কোণার কনফেকশনারির দোকানটি যেন সিগারেটের শেষ মাথার মতো জ্বলজ্বল করছিল। বরং বলা ভালো যেন রঙিন আতশবাজির শেষ ধোয়া, কারণ আলো ছিল নানান রঙে বিভক্ত, অসংখ্য আয়নায় প্রতিফলিত হয়ে চকচকে কেক ও মিষ্টির ওপর নেচে বেড়াচ্ছিল। সেই উজ্জ্বল কাঁচের পাশে নাক ঠেকিয়ে দাঁড়িয়েছিল অনেক পথশিশু। চকলেটগুলো মোড়ানো ছিল লাল, সোনালি ও সবুজ ধাতব রঙের ফয়েলে, যেগুলো প্রায় চকলেটের চেয়েও আকর্ষণীয়। জানলার মাঝে বিশাল সাদা বিয়ের কেকটি ছিল এমন অদ্ভুত যেন পুরো উত্তর মেরু খাওয়ার যোগ্য ছিল। এমন রঙিন প্রলোভন সাধারণ 10-12 বছর বয়সী ছেলেমেয়েদের আকৃষ্ট করলেও এই কোণাটা ছিল বড়দের জন্যও জনপ্রিয়। সেখানে দাঁড়িয়েছিল এক যুবক, অন্তত বছর 24-এ, তাকিয়েছিল সেই একই জানলার দিকে। তার কাছেও দোকানটা ছিল রঙিন মোহরের মতো আকর্ষণীয়, তবে শুধু চকলেটের জন্য নয়। সে ছিল লম্বা, বলিষ্ঠ, লালচে চুলের যুবক, দৃঢ় মুখবয়ব কিন্তু নিরুৎসার ভঙ্গি। তার বগলে ছিল ধূসর রঙের এক ফাইল, তাতে ছিল সাদা কালো স্কেচ। এসব ছবি সে প্রকাশকদের কাছে বিক্রি করত, মাঝে মধ্যে সফলও হতো। তার কাকা, যিনি একজন অ্যাডমাইরাল ছিলেন, সমাজতন্ত্র নিয়ে বক্তৃতা দেওয়ার কারণে তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন। তার নাম জন টার্নবুল অ্যাঙ্গাস। শেষমেশ সে দোকানে ঢুকল। সে কেবল মাথা হেঁট করে সম্ভাষণ জানালো এক তরুণীকে, যিনি সেখানে কাজ করছিলেন। তিনি ছিলেন শ্যামলা, চটপটে, আঁটোসাঁটো কালো পোশাকি, উজ্জ্বল রঙের গাল এবং তীক্ষ্ণ চোখে ভরা। স্বাভাবিক ব্যবধানে তিনি অর্ডার নিতে ভিতরে ঘরে এলেন। তার অর্ডারটি যেন ছিল প্রতিদিনের মতো, একটা 8 পয়সার কেক আর একটা ছোট ব্ল্যাক কফি। তরুণীটি ঘুরে দাঁড়ানোর আগেই সে যোগ করল, আর আমি চাই তোমাকে বিয়ে করতে। তরুণীটি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন, বললেন, এ ধরনের মজা আমি সহ্য করি না। অ্যাঙ্গাস তার ধূসর চোখ দুটো তুলল গভীর গাম্ভীর্যে। সত্যি বলছি, বিয়ের প্রস্তাবটা ঠিক 8 পয়সা কেকের মতোই সিরিয়াস। এটা দামি যেমন কেকটা, এটা হজম হয় না যেমন কেকটা, এটা ব্যথা দেয়। তরুণী তার চোখ সরালেন না, বরং তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। তারপর তার ঠোঁটে সামান্য হাসির ছায়া ফুটল এবং তিনি চেয়ারে বসে পড়লেন। আচ্ছা, তুমি কি মনে করো না এই 8 পয়সার কেকটা খাওয়া নিষ্ঠুর? এরা তো বড় হয়ে 1 পয়সার কেক হতে পারত। আমরা যখন বিয়ে করব, আমি এই বর্বর খেলা ছেড়ে দেব। তরুণী উঠে দাঁড়ালেন, জানলার দিকে হাঁটলেন কিছুটা চিন্তিত ভঙ্গিতে, তবে ততটা বিরূপ নয়। আবার ফিরে এসে অবাক হয়ে দেখলেন যুবকটি জানলার পণ্যগুলো সাজিয়ে টেবিলে রাখছে। রঙিন মিষ্টি, স্যান্ডউইচ, রহস্যময় শেরি আর পোর্ট ভর্তি বোতল, এমনকি বিশাল সাদা বিয়ের কেকটিও। তুমি কি করছো? তরুণীটি বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলেন। কিছুই না, শুধু দায়িত্ব পালন, প্রিয় লরা। ও ঈশ্বর, থামো, এসব নাটক বন্ধ করো, আমি বলছি। এ কি?
একটা আনুষ্ঠানিক ভোজ। অ্যাঙ্গাস উত্তর দিল, আর ওটা কি? বিয়ের কেক, মিসেস অ্যাঙ্গাস। তুমি আমাকে একটু ভাবার সময় দিচ্ছ না। আমি এতটা বোকা নই, এটাই আমার খ্রিস্টান বিনয়। তরুণী তাকে গভীরভাবে তাকিয়ে দেখছিলেন, তবে এবার তার চোখের পেছনে অনেক বেশি গাম্ভীর্য ফুটে উঠল। মিস্টার অ্যাঙ্গাস, এসব হাস্যকর কথাবার্তা আর এক মুহূর্ত চালিয়ে যাওয়ার আগে আমাকে আমার ব্যাপারে কিছু কথা বলতে হবে, সংক্ষেপে। খুশি হব, তুমি চাইলে আমার সম্পর্কেও কিছু বলে ফেলো। উফ, একটু চুপ করো এবং শোনো। এটা এমন কিছু নয় যার জন্য আমি লজ্জিত, এবং এমনও কিছু নয় যার জন্য আমি খুব অনুতপ্ত, কিন্তু ধরে নাও এমন কিছু যা আসলে আমার দায়িত্ব নয়, কিন্তু তবুও আমার দুঃস্বপ্ন। সেক্ষেত্রে আমি বলতাম কেকটা ফিরিয়ে আনো। তুমি আগে গল্পটা শোনো। প্রথমে বলি, আমার বাবা রেড ফিশ নামে একটি ইন চালাতেন ল্যাডবেরিতে। আমি সেখানে বার কাউন্টারে লোকজনকে সার্ভ করতাম। আচ্ছা, এই কনফেকশনারি দোকানে এমন এক ধরনের খ্রিস্টান আবহ কেন আছে সেটা আমি এখন বুঝতে পারছি। অ্যাঙ্গাস হালকা কৌতুক করল। ল্যাডবেরি এক নির্জন ঘাসে মোড়া ছোট্ট শহর। ওখানে কেবল কিছু বিক্রেতা বা কিছু বেকার বাজে পোশাকে আলসে ছেলেরা ঘোরাফেরা করত, যারা সারাদিন শুধু বাজি ধরত। ওদের মধ্যেও দুজন ছিল খুব বেশি বিরক্তিকর, সব দিক থেকে কমন। ওরা দুজনেই পারিবারিক অর্থে চলত, কোনো কাজকর্ম করত না। একজন ছিল অত্যন্ত খাটো, প্রায় বামুনের মতো, কিন্তু তার চেহারার এক ধরনের পাখির মতো, চকচকে চোখ, কালো ছোট্ট মাথা, সুন্দরভাবে ছাঁটা দাড়ি। নাম ছিল ইস্টার স্মিথ। সব সময় পকেটের টাকা ঝনঝন করত, একটা সোনালি ঘড়ির চেন নাড়াতো, আর এমনভাবে সাজতো যেন খুব উচ্চ শ্রেণীর মানুষ, তবে ছিল না। অনেক অদ্ভুত খেলাও জানতো, ম্যাচস্টিক দিয়ে আতশবাজি বানানো, কলা কেটে পুতুল বানানো। আজও মনে আছে কিভাবে সে 5টা সিগারেট দিয়ে একটা ক্যাংরু বানিয়েছিল। অন্যজন ছিল অনেকটাই ভিন্ন, লম্বা পাতলা সাদাটে চুল, তীক্ষ্ণ নাক, প্রায় অদ্ভুতভাবেই সুন্দর, যদি না তার চোখে ভয়ানক স্কুইন্ট থাকতো। যখন সে কারুর দিকে তাকাতো বোঝাই যেত না সে কাকে দেখছে বা আদেও কারুর দিকে তাকিয়ে আছে কিনা। তার নাম ছিল জেমস ওয়েলকিন। এরা দুজনেই আমাকে বিয়ের প্রস্তাব দিল একই সপ্তাহে। আমি অবাক ও দুঃখিত হয়ে গিয়েছিলাম। আমি একটা মিথ্যে বলেছিলাম যে আমি কেবল তাকেই বিয়ে করব যে নিজের পরিশ্রমে কিছু অর্জন করেছে। আমি বলেছিলাম আমি কখনো এমন কাউকে বিয়ে করব না যে কেবল উত্তরাধিকার সূত্রে টাকা পায়। তারপর যা ঘটল, সব ঝামেলা সেখান থেকেই শুরু হয়। ওই দিনটার পর থেকে আমি কখনো আর ওদের কাউকে দেখিনি। তবে সেই ছোটোখাটো মানুষটা স্মিথ, তার কাছ থেকে আমি 2টো চিঠি পেয়েছি, আর সত্যি বলতে চিঠিগুলো বেশ উত্তেজনাপূর্ণ ছিল। আর ওই অন্য লোকটার খোঁজ পেয়েছো? জিজ্ঞেস করলো অ্যাঙ্গাস। না, সে কখনো কোনো চিঠি লেখেনি। স্মিথের প্রথম চিঠিটা কেবল জানাতে ছিল যে সে ওয়েলকিনের সঙ্গে লন্ডনের দিকে হাঁটতে শুরু করেছিল, কিন্তু ওয়েলকিন এত বেশি হেঁটে ফেলেছে যে স্মিথ রাস্তায় থেমে বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই এক যাযাবর সার্কাস দল তাকে তুলে নেয়, আর সে যেহেতু একদম বামুনের মতো ছোট এবং সত্যি এক অসাধারণ চতুর মানুষ ছিল, খুব অল্প সময়ে সে তাদের দলে খুব ভালো জায়গা করে নেয়। পরে তাকে লন্ডনের অ্যাকোয়ারিয়ামে পাঠানো হয়, কিন্তু খেলা দেখানোর জন্য। ওটাই ছিল তার প্রথম চিঠি।
আর দ্বিতীয় চিঠি ছিল অনেক বেশি চমকপ্রদ, আর সেটা আমি গত সপ্তাহে পেয়েছি। অ্যাঙ্গাস তার কফির কাপ শেষ করলো এবং ধৈর্য ধরে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটির মুখে এক ঝাঁক হাসির রেখা ফুটে উঠল। সে আবার বলতে শুরু করলো, তুমি নিশ্চয়ই পোস্টারে স্মিথ সাইলেন্ট সার্ভিস দেখেছো। না দেখে থাকলে তুমিই প্রথম। এটা একটা ঘরোয়া যন্ত্রপাতির ব্যবসা যেটা বাড়ির সমস্ত কাজ যন্ত্র দিয়ে করে। যেমন একটা বোতাম টিপলেই পান না করা বাটলার, বা একটা হ্যান্ডেল ঘোরালেই 10 জন গৃহ পরিচারিকা যারা কখনোই ফ্লার্ট করে না। তুমি নিশ্চয়ই এই ধরনের বিজ্ঞাপন দেখেছ। যাই হোক, এই যন্ত্রপাতি আজকাল অসংখ্য টাকা কামাচ্ছে, আর সব টাকা যাচ্ছে সেই ছোট্ট লোকটির পকেটে যাকে আমি লাডবেরিতে চিনতাম। আমি সত্যি খুব খুশি যে সে এত ভালো করছে, কিন্তু সত্যি কথা, আমি ভয় পাচ্ছি যে সে যে কোনো দিন এখানে হাজির হবে। সে তার পরিশ্রম দিয়ে জীবন করেছে, যেটা সে অবশ্যই করেছে। আর ওই অন্যজন? অ্যাঙ্গাস একরকম জেদভাবেই জিজ্ঞেস করল। লরা হঠাৎ উঠে দাঁড়ালো। সে বলল, আমার বন্ধু। তুমি যেন জাদুকর। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি কখনোই ওই লোকটার থেকে কোনো চিঠি পাইনি। আমি জানি না সে কোথায় বা কেমন আছে, কিন্তু ওকেই আমি ভয় পাই। ওই যেন আমার পথের চারপাশে ঘুরে বেড়ায়। ওই আমাকে প্রায় পাগল করে তুলেছে। আসলে আমি ভাবছি আমি বোধহয় পাগলই হয়ে গেছি। আমি ওকে এমন জায়গায় অনুভব করেছি যেখানে সে থাকতেই পারে না, আর তার কণ্ঠস্বর শুনেছি যেখানে সে কথা বলার কথাই না। অ্যাঙ্গাস হাসি মুখে বলল, আচ্ছা আমার প্রিয়তমা, সে যদি সত্যি শয়তানও হয় তবু এখন তুমি নিশ্চিত থাকতে পারো, কারণ তুমি এখন সেটা কাউকে বলে ফেলেছ। মানুষ একা একাই পাগল হয়ে যায়। কিন্তু বলো তো, তুমি কবে শেষ ওই কুইনস্টনওয়ালাকে অনুভব করেছো? আমি একদিন জেমস ওয়েলকিন্সের হাসি শুনেছিলাম, একেবারে স্পষ্টভাবে, যেমন তোমার কথা শুনছি। তখন কেউ আশেপাশে ছিল না, কারণ আমি কর্নার দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আর দুই দিকেই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমি প্রায় 1 বছর তার কথা ভাবিও নি, কিন্তু সত্যি বলছি, কয়েক সেকেন্ড পরেই আমি পেয়েছিলাম তার প্রতিদ্বন্দ্বী স্মিথের প্রথম চিঠি। তুমি কি কখনো এই অদৃশ্য ছায়ামানবের কোনো শব্দ শুনেছো বা অন্য কিছু? অ্যাঙ্গাস কৌতূহলে জিজ্ঞেস করল। লরা হঠাৎ কেঁপে উঠল। তারপর স্থির গলায় বলল, হ্যাঁ, যখন আমি স্মিথের দ্বিতীয় চিঠি পেয়েছিলাম যেখানে সে তার সাফল্যের কথা জানিয়েছে, ঠিক তখনই আমি শুনেছিলাম ওয়েলকিন্স বলছে তবু ও তোমাকে পাবে না। একেবারে স্পষ্ট ছিল, যেন সে ঘরেই ছিল। এটা ভয়ঙ্কর। আমি নিশ্চয়ই পাগল হয়ে যাচ্ছি। দেখো, যদি তুমি সত্যি পাগল হতে তাহলে ভাবতে আমি ঠিক আছি, তবে অবশ্যই এই অদৃশ্য ভদ্রলোকটি কিছুটা রহস্যময় বলেই মনে হচ্ছে। 2 মাথা একসাথে হলে ভালো হয়। আমি অন্য কোনো অঙ্গের কথা বলছি না, কিন্তু সত্যি বলতে তুমি যদি আমায় অনুমতি দাও, আমি ওই জানলার কেকটা আবার ফেরত আনতে চাই। অ্যাঙ্গাস শান্তভাবে বলল। ঠিক তখনই বাইরে একটা ধাতব সীসার মতো চিৎকার শোনা গেল, আর একটা ছোট মোটর গাড়ি যেন বিদ্যুৎ গতিতে দোকানের দরজায় এসে থামল। মুহূর্তের মধ্যেই এক ছোটোখাটো মানুষ চকচকে টুপি পরে বাইরের ঘরে দাঁড়ালো। অ্যাঙ্গাস, যে এতক্ষণ মানসিক স্বাস্থ্যের খাতিরে এক ধরনের হাস্যরসের স্বাভাবিকতা বজায় রেখেছিল, এবার হঠাৎ করে ভিতরের ঘর থেকে বেরিয়ে এলো এবং সোজা গিয়ে নতুন আগন্তুকের মুখোমুখি দাঁড়ালো। এক ঝলক তাকানোই যথেষ্ট ছিল। ভালোবাসার মানুষকে নিয়ে আশঙ্কায় জর্জরিত একজন পুরুষের জন্য এই এক চাউনিই যথেষ্ট ছিল সত্যটা বুঝে নেওয়ার। সে যে আর কেউ নয়, সদ্য যার বর্ণনা অ্যাঙ্গাস শুনেছে, সেই ইসড্রো স্মাইথ,
যে কলা ছোবড়া আর ম্যাচবক্স দিয়ে পুতুল বানাতো এবং পরে যান্ত্রিক, পান না করা বাটলার আর ফ্লার্ট না করা গৃহপরিচারিকাদের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন টাকা উপার্জন করছিল। এক মুহূর্তের জন্য দুজন পুরুষই একে অপরের মধ্যে সেই মালিকানার হালকা কিন্তু ঠান্ডা স্বীকারোক্তি অনুভব করল, যা প্রতিদ্বন্দ্বিতার মূল সত্তা, আর একে অপরের দিকে তাকালো সেই নিঃশব্দ সম্মানের দৃষ্টিতে। তবে মিস্টার স্মাইথ তাদের বিরোধের মূল বিষয় নিয়ে কিছু বললেন না। তিনি কেবল হঠাৎ করে বললেন, মিস হোপ কি তাহলে জানলায় ওই জিনিসটা দেখেছেন? জানলায়? বিস্মিত অ্যাঙ্গাস বলল, অন্যান্য বিষয় না হয় পরেই বলা যাবে। এখানে এমন এক রকমের বোকামি চলছে যে অবশ্যই তদন্ত করতে হবে। সে তার চকচকে হাঁটা ছড়ি দিয়ে জানলার দিকে ইশারা করল, যেটা কিছুক্ষণ আগে অ্যাঙ্গাসের বিয়ের প্রস্তুতির জন্য খালি করা হয়েছিল। অ্যাঙ্গাস তখন বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল যে কাঁচের সামনে একটি লম্বা কাগজের ফালি সাঁটানো আছে, যা কিছুক্ষণ আগেও সেখানে ছিল না। স্মাইথকে অনুসরণ করে বাইরে এসে সে দেখল প্রায় 1.5 গজ লম্বা স্ট্যাম্প পেপারে কাঁচের বাইরের দিকে সাবধানে গাম লাগিয়ে লাগানো হয়েছে। তার উপর কাঁপা কাঁপার অক্ষরে লেখা রয়েছে, যদি তুমি স্মাইথকে বিয়ে করো তবে সে মরে যাবে। অ্যাঙ্গাস দোকানে মাথা ঢুকিয়ে বলল, লরা, তুমি পাগল নাও। এটা নিছক সন্দেহ। এটা ওয়েলকিনের লেখা। আমি তাকে বহু বছর দেখিনি, কিন্তু সে আমায় সবসময় বিরক্ত করে এসছে। 5 বার আমার ফ্ল্যাটে হুমকিমূলক চিঠি ফেলে গেছে গত 2 সপ্তাহে। আমি এখনো বুঝে উঠতে পারিনি যে কে ওটা ফেলে দেয়। আদেও কি ওটা ওয়েলকিন? ফ্ল্যাটের দারোয়ানও শপথ করে বলেছে যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখা যায়নি। ঠিক তাই। যখন আমরা দোকানে চা খাচ্ছিলাম তখন। আমি নিশ্চয়ই তোমার সরলতায় কৃতজ্ঞ। আমরা অন্য বিষয়ে পরে আলোচনা করতে পারি। লোকটা এখনও বেশি দূর যেতে পারেনি, কারণ আমি নিশ্চিত জানলায় যখন শেষবার আমি দেখেছিলাম ওই লেখাটা ওখানে ছিল না। তা মাত্র 10-15 মিনিট আগের কথা। তবে আবার বলা যায় না সে কোন দিক দিয়ে গেছে। যদি আমার পরামর্শ নিতে চাও মিস্টার স্মাইথ, তাহলে বলবো বিষয়টা দ্রুত কোনো দক্ষ গোয়েন্দার হাতে দাও। গভর্নমেন্ট নয়, প্রাইভেট গোয়েন্দা হলে ভালো হয়। আমি আমার একজন বন্ধুকে চিনি, সে খুব বুদ্ধিমান। এই কাছেই নতুনভাবে ব্যবসা শুরু করেছে, নাম ফ্ল্যাম্বো। যদিও তার তরুণ বয়সটা একটু ঝড়ের মতো কেটেছে, কিন্তু এখন সে পুরোপুরি সৎ লোক আর তার মগজের দম আছে। তুমি খুব সদয়। তাহলে চলো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সেরে ফেলি। দুজনেই এক অদ্ভুত নিরপেক্ষতা নিয়ে মহিলাটিকে সমান রকমভাবে বিদায় জানালো, আর তারপর একসঙ্গে সেই ছোট তীব্র গতি গাড়িতে উঠে বসল। গাড়ি চালিয়ে মোড় ঘুরতেই অ্যাঙ্গাস দেখতে পেল বিশাল এক পোস্টার, যেখানে এক বিশাল মাথাবিহীন লোহার পুতুল কাঁধে একটি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। নিচে লেখা, একজন রাঁধুনি যে কখনো রেগে যায় না। আমি নিজের ফ্ল্যাটেই সেগুলো ব্যবহার করি, আংশিক বিজ্ঞাপনের জন্য আর আংশিক সুবিধাজনক ব্যবহারের জন্যও। সত্যি বলছি, একদম খোলাখুলি। আমার এই যন্ত্রমানব, কয়লা, ট্রলেট, এমনকি সময়সূচি এনে দেওয়া সাধারণ চাকরদের চেয়েও অনেক দ্রুত। তবে তুমি যদি জানো কোন বোতাম টিপতে হবে। তবে এটাও মানি, এই যন্ত্রমানবদেরও অসুবিধা আছে। লোকটির মোটর গাড়ি ছিল তার মতোই ছোট এবং দ্রুতগতির। আসলে তার গৃহস্থলীর সেবার মতোই। যদি সে একজন বিজ্ঞাপনী প্রতারক হয়েও থাকে, তবে সে অন্তত নিজের জিনিসে বিশ্বাস রাখত। সন্ধ্যা স্তব্ধ কিন্তু উন্মুক্ত আলোয় তারা যখন সাদা বাঁকানো রাস্তাগুলি বেয়ে উঠেছিল, তখন চারপাশে কিছু ক্ষুদ্র অথচ উড়ন্ত কিছু অনুভূতি যেন জোরালো হয়ে উঠেছিল। তাড়াতাড়ি সেই পথগুলো যেন আরও তীক্ষ্ণ এবং মাথা ঘোরানো রকমের হয়ে উঠল। তারা যেন আধুনিক ধর্মের ভাষায় ঊর্ধ্বমুখী সার্পিল পথ দিয়ে উঠছিল। তারা লন্ডনের এক কোণে ছুঁতে চলেছিল, যা এডিনবার্গের মতোই খাড়া, যদিও হয়তো এতটা ছবির মতো নয়।
একের পর এক ছাদ ওপরে উঠেছিল এবং তারা নির্দিষ্ট ফ্ল্যাট টাওয়ারগুলি খুঁজছিল, তা তাদের সবার উপরে উঠে গিয়েছিল, প্রায় মিশরীয় পিরামিডের উচ্চতায়। সূর্যাস্তের সোনালি আলোয় ঝলমল করছিল। যখন তারা মোড় ঘুরে হিমালয় ম্যানশন নামে পরিচিত অর্ধচন্দ্রকার রাস্তায় প্রবেশ করল, পরিবর্তনটা এতটাই ঘটল যেন জানলা খুলে দেওয়া হয়েছে। তারা দেখতে পেল ওই ফ্ল্যাটের স্তূপটা যেন পুরো লন্ডনের ওপর বসে আছে, একটা সবুজ স্লেটের সমুদ্রের ওপর। ছোট গাড়িটি গুলি ছোড়ার মতো নির্দিষ্ট বাড়ির সামনে এসে দাঁড়ালো, আর সেই রকমই ধাক্কা খেয়ে গাড়িটি থেকে বেরিয়ে এলো তার মালিক। সঙ্গে সঙ্গেই সে ঝাঁপিয়ে পড়ল এক লম্বা কমিশনার ও এক ছোটোখাটো শার্ট পরা দারোয়ানের কাছে, যাকে সে জিজ্ঞেস করতে লাগলো কোনো ব্যক্তি বা কিছু তার কি ফ্ল্যাটের সন্ধানে এসেছিল কিনা। তাকে নিশ্চিত করে জানানো হলো তার আগের জিজ্ঞাসার পর থেকে কেউ বা কিছুই এই দুই রক্ষকের নজর এড়িয়ে ভিতরে প্রবেশ করেনি। তারপর সে এবং কিছুটা বিভ্রান্ত অ্যাঙ্গাস একসঙ্গে লিফটে উঠল, যেন একরকম রকেটের মতো সোজা উপরে তোলে। তবে এই দিনে একটি জিনিস সব কিছুর চেয়ে আকর্ষণীয় ছিল, তা হলো সাদা কাগজে একটি ছেঁড়া টুকরো, লাল কালি দিয়ে লেখা, যা ওই যান্ত্রিক পুতুলের মধ্যবর্তী মেঝেতে পড়েছিল। ক্ষিপ্ত উদ্বোধক স্মাইথ তা প্রায় দরজা খোলার সঙ্গে সঙ্গেই কুড়িয়ে নিল। সে শব্দ না করেই তা অ্যাঙ্গাসের হাতে দিল। তাতে লেখা ছিল, যদি তুমি আজ তার সঙ্গে দেখা করে থাকো তবে আমি তোমাকে মেরে ফেলব। এক মুহূর্তের নীরবতা। তারপর ইসডো স্মাইথ শান্তভাবে বলল, একটু হুইস্কি নেবে? আমি তো মনে করি আমার একটু বোধহয় দরকার। না ধন্যবাদ, আমি বরং একটু ফ্ল্যাম্বোর কাছে যাই। মামলাটা আমার কাছে এখন বেশ গুরুতর বলে মনে হচ্ছে। আমি এখনই গিয়ে ওকে নিয়ে আসছি। কিন্তু যখন অ্যাঙ্গাস দরজা বন্ধ করছিল তখন সে দেখতে পেল স্মাইথ আবার একটি বোতাম টিপল, আর তৎক্ষণাৎ একটি যান্ত্রিক পুতুল ট্রে নিয়ে জায়গা থেকে গড়িয়ে সামনে এগিয়ে এলো। সেই ট্রেতে ছিল সাইফন ও হুইস্কির বোতল। কোনোভাবে এটা অদ্ভুত ঠেকল অ্যাঙ্গাসের কাছে, যে ছোট মানুষটিকে সেই অদ্ভুত যন্ত্রচালকদের মাঝে একা রেখে যেতে হচ্ছে, যারা দরজা বন্ধ হতেই যেন জীবিত হয়ে ওঠে। স্মাইথের ফ্ল্যাট থেকে মাত্র 6 ধাপ নামতেই অ্যাঙ্গাস দেখতে পেল একজন শার্ট পরা দারোয়ান বালতি নিয়ে কিছু একটা করছে। অ্যাঙ্গাস তাকে ধরে জিজ্ঞেস করলো এবং প্রলোভনমূলক ঘুষের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করলো যে সে সেখানেই থাকবে যতক্ষণ না অ্যাঙ্গাস ফেরে, এবং যে কোনো ধরনের অচেনা মানুষ সিঁড়ি বেয়ে ওপরে গেলে সেটা যেন সে নজরে রাখে। তারপর সে নিচের হল ঘরে নেমে এসে একই ধরনের নির্দেশ কমিশনারকেও দিল। তার কাছ থেকে জানা গেল ওই ফ্ল্যাটের পেছনে দরজা নেই, যা বিষয়টাকে সহজ করে তোলে। তাতেও সন্তুষ্ট না হয়ে সে রাস্তায় এক ব্রহ্মাণ্ড চিনেবাদাম বিক্রেতাকে ধরে বুঝিয়ে দিল যদি সে ওই জায়গায় থেকে দেখে যে কে প্রবেশ করছে এবং একটুকুও নড়ে না, তবে একটা সোনার কয়েন দেবে। চিনেবাদাম বিক্রেতা তার কোটের কলার তুলে বলল, সম্ভবত আমি এখান থেকে একটু পরেই চলে যাব, মনে হচ্ছে বরফ পড়বে। আকাশ তখন ধূসর হয়ে এসেছিল এবং সত্যিই ঠান্ডা ছিল। তবে অ্যাঙ্গাস পুরো উদ্যম নিয়ে লোকটিকে বুঝিয়ে দিল, নিজের চিনেবাদাম নিয়ে নিজেকেই গরম রাখো, সব খেয়ে ফেলো, সমস্যা নেই, তবে এখান থেকে নড়ো না। আমি যখন ফিরে আসব তখন যদি তুমি বলতে পারো কোনো পুরুষ, মহিলা বা শিশু ওই ফ্ল্যাটে ঢুকেছে কিনা, তবে আমি তোমাকে 1 সোনার মুদ্রা দেব। তারপর সে ফিরে তাকালো ওই ফ্ল্যাটের টাওয়ারের দিকে। যাই হোক, আমি ঘিরে ফেলেছি ওই ঘরটা। ওয়েলকিংয়ের 4 জন সহকারী একসঙ্গে কিছুতেই থাকতে পারে না। লখনৌ ম্যানশন বলা যায় ছিল সেই পাহাড়ের সদৃশ্য ফ্ল্যাটের নিচু প্ল্যাটফর্মে অবস্থিত, যার চূড়া ছিল হিমালয় ম্যানশনে। মিস্টার ফ্ল্যাম্বোর আধা সরকারি ফ্ল্যাট ছিল নিচের তলায়, আর তা স্মাইথের ঠান্ডা যন্ত্রচালিত হোটেল সদৃশ্য বিলাসবহুল ফ্ল্যাটের একেবারে বিপরীতে। অ্যাঙ্গাস, যিনি ফ্ল্যাম্বোর বন্ধু, তাকে পাওয়া গেল এক অলঙ্কারপূর্ণ রোকাবোকা স্টাইলে আর্ট ঘরে। অফিসের পেছনে যেখানে সাজসজ্জায় ছিল তলোয়ার, হারকুবাস, প্রাচ্যের নানান সংগ্রহ, ইতালীয় মদের বোতল, আদিম রান্নার হাঁড়ি, পালকওয়ালা পার্সিয়ান বিড়াল
এবং এক ছোট ধুলোয় ঢাকা রোমান ক্যাথলিক যাজক, যিনি সবচেয়ে অপ্রাসঙ্গিক মনে হচ্ছিলেন। এটা আমার বন্ধু ফাদার ব্রাউন। ফ্ল্যাম্বো বললেন, আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম তোমার সঙ্গে ওর পরিচয় করাতে। দারুণ আবহাওয়া না? হ্যাঁ, তবে আমার মতো দক্ষিণের লোকেদের জন্য হয়তো একটু বেশিই ঠান্ডা। অ্যাঙ্গাস বলল, একটা বেগুনি দারচিনি স্ট্রাইপের দেওয়া অটোম্যানের ওপর বসতে বসতে। না, বরফ পড়া শুরু হয়ে গেছে, যাজক শান্তভাবে বললেন। এবং সত্যি যখন তিনি কথা বলছিলেন তখন প্রথম কয়েকটি বরফকণা, যেগুলো চিনেবাদামওয়ালা আগেই আঁচ করেছিলেন, জানলার গা বেয়ে নামতে শুরু করেছিল। আচ্ছা, আমার আসার কারণটা কিছুটা গুরুতর আর তাৎক্ষণিকও। ফ্ল্যাম্বো, ব্যাপারটা হচ্ছে, তোমার বাড়ির থেকে এক পাথর ছোঁড়ার দূরত্বে এক ভদ্রলোক আছে, যিনি তোমার সাহায্য খুব জরুরিভাবে চাইছেন। তিনি বারবার অদৃশ্য এক শত্রুর দ্বারা ভীত এবং হয়রান হচ্ছেন, এক খলনায়ক যাকে কেউ কখনো দেখেনি। অ্যাঙ্গাস ধীরে ধীরে বলল। অ্যাঙ্গাস লড়ার গল্প দিয়ে পুরো ঘটনাটি বলছিলেন। স্মাইথ ও ওয়েলকিংয়ের কাহিনী, সেই অলৌকিক হাসি যা শোনা গিয়েছিল দুটি ফাঁকা রাস্তার কোণে, ফাঁকা ঘরে উচ্চারিত রহস্যময় শব্দ, অদ্ভুত স্ট্যাম্প পেপারে লেখা হুমকি, সব কিছুই যেন বলা হচ্ছিল। ফ্ল্যাম্বো ক্রমশ বেশি চিন্তিত ও উত্তেজিত হয়ে উঠছিলেন, কিন্তু সেই ছোট যাজক ফাদার ব্রাউন যেন পুরো ঘটনায় উপেক্ষিত হয়ে যাচ্ছিলেন, যেন একখানা আসবাবপত্র। কিন্তু যখন জানলায় স্ট্যাম্প পেপারের আঠা দিয়ে সাঁটানো চিঠির কথা হলো, তখন ফ্ল্যাম্বো উঠে দাঁড়ালো। তার বিশাল কাঁধ যেন ঘরটাকে ঢেকে ফেলল। তুমি কিছু মনে না করলে তিনি বললেন, চলো বাকি কথাটা ওই লোকটির বাড়ির পথে যেতে যেতে বলো। আমার মনে হচ্ছে সময় খুব বেশি নেই। অ্যাঙ্গাসও উঠে দাঁড়িয়ে বললেন, বাহ, খুব ভালো। যদিও আপাতত সুরক্ষিতই আছে, কারণ আমি 4 জন লোক লাগিয়ে রেখেছি তার চারিদিকে নজরদারির জন্য। তারা রাস্তায় বেরিয়ে পড়ল। পেছনে ফাদার ব্রাউন এগোতে লাগলেন এক ছোট্ট কুকুরের মতো বিনয়ী পায়া ফেলে। তিনি শুধু বললেন এক প্রকারের খোশ গল্পের মতো করে, বাহ, কি দ্রুতই না বরফ জমেছে রাস্তায়। যখন তারা ঢালু রাস্তা ধরে নামছিল, যা ইতিমধ্যেই রূপলি বরফে ঢাকা পড়তে শুরু করেছে, অ্যাঙ্গাস তখন বাকি ঘটনাগুলি বলছিলেন। আর যখন তারা পৌঁছলো সেই অর্ধচন্দ্রাকার জায়গায়, যেখানে বিশাল ফ্ল্যাটের সারি দাঁড়িয়ে, তখন তার নজর গেল 4 জন প্রহরীর ওপর। চিনেবাদাম বিক্রেতা সোনার কয়েন পাওয়ার আগে ও পরেও একগুঁয়ের মতো শপথ করে বলল সে দরজার দিকে সতর্ক নজর রেখেছে এবং কোনো আগন্তুক ঢোকেনি। পুলিশ অফিসারও আরও জোর দিয়ে বলল, আমি সব ধরনের অপরাধীদের সঙ্গে অভ্যস্ত, টপ হ্যাট পরে থাকুক বা ছেঁড়া জামা। আমি এতটা বোকা নই যে শুধুমাত্র চেহারা দেখে সন্দেহ করব। আমি সবার উপর নজর রেখেছি এবং ঈশ্বর সাক্ষী, সেখানে কেউ যায়নি। সবাই যখন একসাথে সেই সোনালি অলঙ্করণ পরার কমিশনারকে ঘিরে ধরল, যিনি এখনও দুয়ার পাশেই হাসি মুখে দাঁড়িয়েছিলেন, তখন তার কথায় বিষয়টা একেবারে চূড়ান্ত রূপ পেল। তিনি শপথ করে বললেন, এই ভদ্রলোক বেরিয়ে যাওয়ার পর থেকে কাউকেই প্রশ্ন করার প্রয়োজন হয়নি। অল্প কথার মানুষ ফাদার ব্রাউন, যিনি তখন মাটির দিকে তাকিয়ে এক প্রকার অদৃশ্য হয়েছিলেন, এবার বিনীতভাবে বললেন, তাহলে কি কেউ বরফ পড়া শুরু হওয়ার পর ওঠানামা করেনি নাকি? বরফ তো তখন থেকেই পড়ছে যখন আমরা ফ্ল্যাম্বোর বাড়িতে ছিলাম। কিন্তু কমিশনার বলল সেখানে কেউই আসেনি, সে যেন তাকে বিশ্বাস করে। আচ্ছা, তাহলে ওটা কি? ফাদার ব্রাউন বললেন মাটির দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে। সবাই নিচের দিকে তাকালো। ফ্ল্যাম্বো হঠাৎ ফরাসি ভঙ্গিতে উচ্চস্বরে কিছু একটা বলে উঠলেন, কারণ এটা নিঃসন্দেহ যে যেই প্রবেশপথটি সোনালি অলঙ্করণ পরা প্রহরী পাহারা দিচ্ছিলেন, ঠিক তার পা দুটির মাঝখানে একটা বরফের ওপর দিয়ে টেনে যাওয়া এক জোড়া পাতলা ছাপ পড়েছিল। ও গড, দ্য ইনভিজিবল ম্যান অ্যাগেন! অ্যাঙ্গাস চেঁচিয়ে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো, ফ্ল্যাম্বো তার পেছনে।
কিন্তু ফাদার ব্রাউন তখনও নিচেই দাঁড়িয়ে রইলেন, চারপাশে তুষারে ঢাকা রাস্তার দিকে এমনভাবে তাকিয়ে যেন তার সেই পূর্বের কৌতূহল হারিয়ে গেছে। ফ্ল্যাম্বো একেবারে দরজা ভেঙে ফেলার মতো মেজাজে ছিলেন, কিন্তু স্কটিশ অ্যাঙ্গাস যুক্তির পথ খুঁজলেন। দরজার ফ্রেমে এক হাত রেখে খুঁজতে লাগলেন অদৃশ্য বোতামটি। খুঁজে পেয়ে টিপটেই দরজা খুলে গেল। ভিতরের দৃশ্যটা আগের মতোই ছিল, তবে একটু বেশিই অন্ধকার। যদিও কোথাও কোথাও অস্তমিত সূর্যের লালচে আলো এখনও ঝলকাচ্ছিল, কিন্তু যান্ত্রিক পুতুল যেন একটু নড়েছে, হয়তো কোথাও ব্যবহৃত হয়ে সরে গেছে। এখন তারা অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের সবুজ ও লাল কোটগুলো ধূসর আলোর কারণে আরও গাঢ় হয়ে উঠেছিল। তাদের আকৃতিগুলো আরও বেশি মানুষের মতো মনে হচ্ছিল, হয়তো তাদের অদ্ভুত অঙ্গবিন্যাসের কারণে। আর ঠিক মাঝখানে যেখানে লাল কালি দিয়ে লেখা সেই হুমকি চিঠি ছিল, সেখানে এখন পড়ে রয়েছে এক ধরনের ছিটানো দাগ, যেন কালি ছড়িয়ে পড়েছে, কিন্তু এটা কালি ছিল না। ফরাসি যুক্তিবাদ ও হঠাৎ হিংস্রতা মিলিয়ে ফ্ল্যাম্বো বললেন, হত্যা। তারপর সোজা ভিতরে ঢুকে পড়লেন আর 5 মিনিটের মধ্যেই পুরো ফ্ল্যাট চষে ফেললেন। কিন্তু তিনি যদি ভাবেন সেখানে একটি মৃতদেহ পাবেন, তবে হতাশ হলেন। ইসডো স্মাইথ সেখানে ছিল না, না মৃত না জীবিত। যতই তারা খুঁজল কিছুই পেল না। শেষমেশ 2 পুরুষ বাইরের হলঘরে মুখোমুখি এলেন, কপালে ঘাম ভিজে, চোখ বিস্ফারিত। উত্তেজনায় ফরাসিতে বললেন ফ্ল্যাম্বো, তোমার খুনিটা শুধু অদৃশ্যই নয়, সে খুন হওয়া মানুষটাকে অদৃশ্য করে দিয়েছে। অ্যাঙ্গাস চারপাশে তাকালো সেই অন্ধকার ঘরে, যেখানে যান্ত্রিক পুতুলগুলো দাঁড়িয়েছিল। খেয়ে ফেলেছে? না। তার কানে যেন এক দুঃস্বপ্নের আওয়াজ ভেসে এলো, আর ঘৃণায় তার গা গুলিয়ে উঠল, যেন মাংসপেশি ছিঁড়ে ফেলে সেই যন্ত্রণাগুলোই তার দেহ হজম করে নিয়েছে। ফ্ল্যাম্বো বললেন, একটাই কাজ বাকি আছে, সেটা পৃথিবীর হোক বা না হোক, আমাকে আমার বন্ধুর সঙ্গে কথা বলতে হবে। তারা আবার নিচে নামতে লাগলো। সেই লোকটা যে বালতিতে কিছু করছিল তখনও সেখানে ছিল। তাকে জিজ্ঞেস করা হলো, সে আবারও দীপ্তভাবে বলল সে কোনো আগন্তুককে যেতে দেয়নি। তারা কমিশনার ও চীনাবাদাম বিক্রেতার কাছেও গেল, তারাও সমান জোর দিয়ে তাদের পাহারার কথা বলল। কিন্তু অ্যাঙ্গাস যখন তার চতুর্থ প্রহরীকে খুঁজতে গেল, সে তাকে কোথাও খুঁজে পেল না। উদ্বেগ নিয়ে সে বলে উঠল, পুলিশটা কোথায়? ও আই এম রিয়েলি সরি, এটা আমার দোষ, বললেন ফাদার ব্রাউন। আমি ওকে একটু দূরে পাঠিয়েছিলাম কিছু একটা খুঁজে দেখার জন্য। আমার মনে হয়েছিল সেটা খোঁজার মতোই কিছু। তবে আমাদের তাকে দ্রুত দরকার। ওই ছোট্ট লোকটি শুধু খুনি হয়নি, তার অস্তিত্বটাই মুছে গেছে। কিভাবে? ফাদার ব্রাউন জিজ্ঞেস করলেন। ফাদার, এক মুহূর্ত থেমে বললেন ফ্ল্যাম্বো, আমার বিশ্বাস এটা আপনার বিভাগে পড়ে। কোনো বন্ধু বা শত্রু এখানে ঢোকেনি, তবুও স্মাইথ যেন পরীদের মতো হারিয়ে গেল। যদি এটা অতিপ্রাকৃত না হয় তাহলে। তখনই সবাই থমকে গেল, কারণ তারা দেখতে পেল বড় নীল পুলিশের পোশাক পরা সেই লোকটি দৌড়ে আসছে। সে সরাসরি ব্রাউনের কাছে এসে হাঁপাতে লাগলো। আপনি ঠিক বলেছিলেন স্যার, ওরা ঠিক এখনই স্মাইথের মৃতদেহ খালের ভেতর থেকে উদ্ধার করেছে। অ্যাঙ্গাস তার মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল, সে কি দৌড়ে গিয়ে নিজেকে জলে ফেলে দিয়েছিল নাকি? সে নামেনি, আমি শপথ করে বলি, আরও ডুবে মারা যায়নি। তার বুকে গভীর এক ছুরির আঘাতে মৃত্যু হয়েছে। তবু আপনি কাউকে ভেতরে ঢুকতে দেখেননি? চলো একটু রাস্তা ধরে হাঁটা যাক, বললেন যাজক। তারা যখন অর্ধচন্দ্রাকার রাস্তাটাই অন্য প্রান্তে পৌঁছলো, তখন যাজক হঠাৎ বললেন, আমারই বোকামি হয়েছে। আমি পুলিশকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমি ভাবছি তারা কি কোনো হালকা বাদামি রঙের বস্তা পেয়েছে?
হালকা বাদামি বস্তা কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলো অ্যাঙ্গাস। কারণ যদি সেটা অন্য কোনো রঙের বস্তা হয় তাহলে গোটা মামলা আবার নতুন করে শুরু করতে হবে, কিন্তু যদি সেটা হালকা বাদামি হয় তাহলে মামলা শেষ। এটা শুনে খুশি হলাম, কারণ যতদূর আমার দেখা এটা তো এখনো শুরুই হয়নি। তুমি পুরোটা বুঝিয়ে বলতেই হবে। এক অদ্ভুত সরলতা নিয়ে ফ্ল্যাম্বো বলল। তবে তোমরা হয়তো এটা খুব সাধারণ মনে করো। আমরা সাধারণত তথ্য থেকে শুরু করি, আর এই গল্পে তো তার বাইরে কোনো জায়গাই নেই। তুমি কি কখনো লক্ষ্য করেছো মানুষ কখনো সরাসরি তোমার কথার উত্তর দেয় না? তারা তোমার বলার মানে বোঝে, অথবা তারা যেটা ভাবে তুমি বলতে চাও সেটা উত্তর দেয়। ধরো কোনো এক গৃহিণী আরেকজনকে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কেউ আছে? সে উত্তর দেবে, না, কেউ নেই। অথচ বাড়ির পরিচারিকা হয়তো সেই ঘরেই দাঁড়িয়ে আছে বা বাটলার পেছনে আছে। তার মানে সে বলছে আমার বাড়িতে এমন কেউ নেই যাকে তুমি অতিথি ভাবছো। কিন্তু যদি কোনো ডাক্তার আসে এবং মহামারীর খোঁজে জিজ্ঞেস করে এই বাড়িতে কে কে থাকছে, তখন সে বাটলার, পরিচারিকা সবার নাম বলবে। মানুষের ভাষা এইভাবেই চলে। তুমি কখনো সরাসরি প্রশ্নের উত্তর পাও না, এমনকি সেটা সত্য হলেও পাবে না। যখন ওই 4 জন সৎ মানুষ বলছিল কেউ ম্যানশনে ঢোকেনি, তখন তারা আসলে বলতে চায়নি কেউ ঢোকেনি। তারা বলতে চেয়েছিল তাদের সন্দেহভাজন কেউ ঢোকেনি। কিন্তু সত্যি একজন মানুষ সেখানে ঢুকেছিল এবং আবার বেরিয়েও গিয়েছিল, তবে তারা সেটা খেয়াল করেনি। অ্যাঙ্গাস বিস্ময়ে ভুরু কুঁচকে বলল, ইনভিজিবল ম্যান? মানসিকভাবে ইনভিজিবলই বটে, ফাদার ব্রাউন বললেন। 1-2 মিনিট পরে তিনি আবার বললেন, তোমরা এমন কাউকে ভাবতে পারো না যতক্ষণ না সেই ভাবনা তোমার মাথায় আসে। এটাই তার কৌশল। কিন্তু আমি তাকে ভাবতে পেরেছিলাম অ্যাঙ্গাসের গল্পের কিছু একটা ছোটোখাটো সূত্র দেখে। প্রথমত ওয়েলকিন দীর্ঘ হাঁটাহাঁটি করত। তারপর জানলায় বিশাল স্ট্যাম্প পেপার লাগানো হয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল মেয়েটির মুখে 2টি কথা, যেগুলো বাস্তব হতে পারে না। বিরক্ত হয়েও না। অ্যাঙ্গাসের মুখের অস্বস্তির ভাব দেখে তিনি তাড়াতাড়ি যোগ করলেন, মেয়েটি তো সত্যি বিশ্বাস করে কথাগুলো। কেউ রাস্তায় একদম একা থাকতে পারে না যদি কিছু সেকেন্ড পরেই সেই চিঠি পায়। চিঠি তখন কিভাবে পৌঁছলো? তার মানে তখন কেউ কাছাকাছি ছিল, যদিও মন দিয়ে দেখলে তাকে বোঝা যায় না। তবে কেন আপনি বলছেন তার আশেপাশে কেউ ছিল? হ্যাঁ, কারণ যদি না পায়রা দিয়ে চিঠি পাঠানো হয় তাহলে কেউ একজন তো সেটা দিয়ে গেছে হাত দিয়েই নিশ্চয়ই। তুমি কি সত্যি বলতে চাও? ফ্ল্যাম্বো উৎসাহ নিয়ে প্রশ্ন করলেন। হ্যাঁ, ওয়েলকিনি স্মাইথের চিঠি ওর হাতে দিত, কারণ তার সেটা করতেই হতো। সে পরনে লাল, নীল আর সোনালি রঙের সুন্দর পোশাক পরে থাকে। এই চমৎকার এবং চোখ পড়ার মতো পোশাক পরে সে হিমালয় ম্যানশনে ঢুকেছিল 8টি চোখের সামনে দিয়ে। সে ঠান্ডা মাথায় স্মাইথকে খুন করলো, আবার মৃতদেহ বুকে নিয়ে বেরিয়ে গেল। হে ফাদার, আপনি পাগল না আমি? না, তুমি পাগল নও, শুধু পর্যবেক্ষণে একটু দুর্বল। তুমি হয়তো এমন একজনকে খেয়াল করনি যেমন। তিনি 3টি দ্রুত পা ফেলে এগিয়ে গেলেন এবং এক সাধারণ পোস্টম্যানের কাঁধে হাত রাখলেন, যা অনায়াসে তাদের পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু তারা কেউই খেয়াল করেনি। কারণ কেউ কখনো পোস্টম্যানকে খেয়াল করে না।
তবু তারাও অন্য মানুষের মতোই আবেগ রাখে এবং তাদের কাছে বিশাল ব্যাগও থাকে, যার ভেতরে একটি ছোট মৃতদেহ অনায়াসে রাখা যায়। পোস্টম্যান স্বাভাবিক প্রতিক্রিয়া বদলে গা ঝাঁকিয়ে ফেলে একপাশে ছিটকে গিয়ে বাগানের বাউন্ডারির দিকে ধাক্কা খেল। সে ছিল এক সাধারণ গড়নের ফর্সা দাড়িওয়ালা লোক, কিন্তু সে যখন ভয়াবহ মুখে ঘাড় ঘুরিয়ে তাকালো তখন তিনজনেই দেখল তার মুখে ভয়াবহ স্কুইটন। ফ্ল্যাম্বো ফিরে গেলেন তার তলোয়ার, পার্সিয়ান বিড়াল আর বেগুনি গালিচার ঘরে। তার কাজ বাকি ছিল অনেক। জন টার্নবুল অ্যাঙ্গাস ফিরে গেল সেই দোকানে যেখানে সে যাকে ভালোবাসে সেই তরুণীর লড়ার সঙ্গে আজকাল আরামেই দিন কাটাচ্ছে। যদিও শুরুটা ছিল বেশ বিপজ্জনক ও অদ্ভুত, কিন্তু ফাদার ব্রাউন হাঁটলেন অনেক ঘন্টা ধরে, তুষারে ঢাকা পাহাড়ের মতো রাস্তা ধরে, এক খুনির সঙ্গে। তারা কি কথা বলছিল সেটা কেউ কখনো জানতে পারেনি। শুনছিলেন দ্য ইনভিজিবল ম্যান, রচনায় জি.কে. চেস্টারসন, গল্প পাঠ ফাদার ব্রাউন আর অ্যাঙ্গাসের ভূমিকায় শক্তিক দে, স্মিথের ভূমিকায় স্বাগত বাসু, লরার ভূমিকায় সৈমি ব্যানার্জি, ফ্ল্যাম্বোর ভূমিকায় রোহিত দত্ত, অন্যান্য ভূমিকায় শ্রমণ চক্রবর্তী ও রোহিত দত্ত, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় শক্তিক দে, পোস্টার ডিজাইনে স্বাগত বাসু। আমরা আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো খুবই শীঘ্রই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।